দেখো, এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস অধ্যায়ের কোষে থেকে 6.2 এর 16-র 1A, B আর C এর দাগের অঙ্কগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো 16-র এর দাগের অঙ্ক আছে MCQ এর অঙ্ক। একের দাগে বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান, অসমান, সমান অথবা অসমান উভয়ই না কোনোটিই নয়। দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান ও অসমান উভয়ই হতে পারে। ঠিক আছে, দুয়ের দাগের অঙ্কটা দেখো, দুয়ের দাগে বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে। বিয়ের দাগে বলেছে প্রতি বছর আসল পরিবর্তিত হয়। সি এর দাগে বলেছে প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে। ডি এর দাগে বলেছে কোনটিই নয়। দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি কি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর যে সুদটা আমরা পাই সেই সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়, তাই তো? তাহলে কি হয়, প্রতি বছর আসলের পরিমাণটা বাড়ে। তাহলে আমরা কোনটা লিখব? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বিয়ের দাগের উত্তরটা সঠিক লিখব। ঠিক আছে, প্রতি বছর আসল পরিবর্তিত হয়। তিনের দাগের অঙ্কটা দেখো, তিনের দাগে বলেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? বর্তমান জনসংখ্যা, মানে এটা আসল, তাই তো? বর্তমান জনসংখ্যা আসলটাকে আমরা পি দিয়ে লিখি, তাহলে বর্তমান জনসংখ্যা আসল, এই আসলটাই হচ্ছে পি। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলেছে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার। তাহলে কি বলেছে? বৃদ্ধির হার। বৃদ্ধির হার মানে কি? বৃদ্ধির হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে বৃদ্ধির হার আর সমান বলেছে 2r%, এত পার্সেন্ট। আর বলেছে এন বছর পর জনসংখ্যা হবে কত সেটা বার করতে হবে। তাহলে সময় কত? সময়কে আমরা এন দিয়ে লিখি, সময় এন সমান সমান এখানে বলা আছে এন বছর। তাহলে এন বছর পর জনসংখ্যা কত হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা কি জানি? আমরা বলতে এন বছর পর জনসংখ্যা হবে, দেখো আমরা কি জানি, সবৃদ্ধি মূল সমান কি? এ সমান সমান, যেহেতু বৃদ্ধি হচ্ছে তাহলে আমরা কি লিখবো? পি ইন্টু 1+r/100 তাহলে এখানে পি এর মান কত? পি এর মান হচ্ছে পি সমান পি, 1+r এর মান হচ্ছে এখানে 2r/100, এন মানে এন। এখান থেকে আমরা কাটাকুটিও করতে পারি, 2 দিয়ে 100কে কাটলে হবে 50, তাহলে হবে পি ইন্টু 1+r/50 দেখো, এটা আছে বি এর দাগের উত্তরে। তাহলে আমরা লিখবো বি এর বিকল্পটি সঠিক। বোঝা গেল? দেখো, এবার চারের দাগের অঙ্কটা দেখো, চারের দাগে বলেছে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা। ঠিক আছে, তাহলে বর্তমান মূল্য এটাকে আমরা আসল ধরে নিচ্ছি, তাহলে আসল পি সমান কত? 2p টাকা। আচ্ছা, বলেছে প্রতি বছর মেশিনের দাম 2r% হ্রাস হলে, মানে হ্রাসের হার আর সমান কত? 2r%। আচ্ছা, আর কি বলা আছে? 2n বছর পরে মেশিনের দাম কত হবে সেটা বার করতে হবে। তাহলে সময় n সমান কত? 2n বছর। তাই যদি হয় তাহলে বলেছে 2n বছর পর মেশিনের দাম কত হবে। তাহলে আমরা লিখবো হতে 2n বছর পরে মেশিনের দাম হবে, দেখো যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে আমরা মেশিনের দাম কী হবে? এ সমান সমান হবে পি ইন্টু 1-r/100n। তাহলে এখানে পি এর মান কত? পি এর মান হচ্ছে 2p, 1 - r এর মান হচ্ছে 2r/100 ইন্টু n এর মান হচ্ছে 2n। হলো? তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করতে পারি, 2 দিয়ে 100 কাটলে হবে 50, তাহলে 2p ইন্টু 1-r/50 হলো? দেখো, এইটা আছে হচ্ছে আমাদের ডি এর দাগের উত্তরে। তাহলে আমরা কি লিখবো? ডি এর বিকল্পটি সঠিক। ঠিক আছে, দেখো এখন পাঁচের দাগের অঙ্কটা দেখো, পাঁচের দাগে বলছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত সেটা বার করতে হবে। অপশান দেওয়া আছে। তাহলে দেখো, ব্যাংকে 100 টাকা জমা রেখেছিলেন, তাহলে এখানে আসল সমান কত টাকা? আসল পি সমান হচ্ছে 100 টাকা। আচ্ছা, 2 বছর পর, তার মানে সময় এন সমান কত? 2 বছর। আর বলেছে সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। সমূল চক্রবৃদ্ধি মানে কি? এ সমান কত? 121 টাকা। তাই যদি হয় তাহলে বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, মানে আর সমান কত সেটা আমাদের বার করতে হবে। তো আমরা জানি কি? আমরা জানি
আমরা লিখব, আমরা জানি যে আমরা একটু উল্টো করে লিখছি, পি ইন্টু 1+r/100 সমান সমান এ। এই সূত্রটা আমরা জানি। তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দিই, তাহলে পি এর মান কত? 100, 1 আর এর মান হচ্ছে জানি না, আমরা আর লিখে দিলাম, তলায় 100। আচ্ছা, এন এর মান কত? এন এর মান হচ্ছে 2 আর এ এর মান হচ্ছে 121, তাই তো? এবার দিয়ে আমরা এই 100টাকে ওই সাইডে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি পাবো? 1+r/100 সমান সমান 121/100। এই 100টাকে ওই সাইডে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে? এটা গুণ সম্পর্ক ছিল, ওই সাইডে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এবার তাহলে এটাকে যা ছিল তাই লিখছি, 1+r/100 তার মাথায় স্কোয়ার, আর এই 121/100কে আমরা এইভাবে লিখতে পারি 11/10 তার স্কোয়ার। ঠিক আছে, 11কে স্কোয়ার করলে আমরা 121 পাবো, 10কে স্কোয়ার করলে আমরা 100 পাবো। এইভাবে কেন লিখলাম? কারণ আমরা এবার উভয় দিকে স্কোয়ার পেয়ে যাচ্ছি, ওই উভয় দিক থেকে স্কোয়ারটা আউট করে দিতে পারি একসাথে। তাহলে আমরা কী পাবো? 1+r/100 সমান সমান 11/10 হলো। তাহলে এইবার আমরা এটাকে একটু যোগ বিয়োগ করে নিই। যোগ বিয়োগ না করে আমরা এইটাকে এইভাবে রেখে দিই, r/100, আর এই 1টাকে ওই সাইডে পাঠিয়ে দিই। যেহেতু আর এর মান বার করতে হবে, 8টা এক সাইডে রাখবো আর বাকিগুলো সব অন্যদিকে নিয়ে যাব। তাহলে কী পাবো আমরা? 11/10 -1, একের আগে প্লাস ছিল, এই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে r/100 সমান সমান এটা বিয়োগ করলে কত হবে? 10 লসাগু হলো, 11 হবে, -1 দিয়ে এটাকে ভাগ করলে 10, 10 একে 10। তাহলে আমরা কি পাচ্ছি? r/100 সমান সমান এখানে আমরা পাচ্ছি 1/10 হলো। এইবার যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 10r সমান সমান 100। তাহলে আমরা r সমান কি পাচ্ছি? 100/10 বা r সমান সমান 10%। তাহলে এটা কত দাগে আছে? এটা দেখো এ এর দাগের বিকল্পে আছে, তাহলে আমরা লিখবো এ এর বিকল্পটি সঠিক। বোঝা গেল? 16 বি এর দাগের অঙ্কগুলো দেখো। 16 বি এর দাগে বলেছে সত্য মিথ্যা লিখতে হবে। ঠিক আছে, 16 বি এর 1 দাগের প্রশ্ন দেখো। 1 দাগের প্রশ্নে বলেছে যে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। বলেছে চক্রবৃদ্ধি সুদ কম হবে সরল সুদের থেকে। তাই কখনো সম্ভব না, কারণ চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের থেকে বেশি হবে যদি টাকার পরিমাণ নির্দিষ্ট থাকে এবং শতকরা সুদের হার আর সময় নির্দিষ্ট থাকে। ঠিক আছে, কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি কি, যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা আসলের ওপর তো সুদ পাবোই, এমনকি আমরা সুদের ওপর থেকেও সুদ পাবো, তাই তো? তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সবসময় বেশি হবে। তাহলে এখানে যেটা বলেছে সেটা কি বলেছে? মিথ্যা বলেছে, আমরা লিখব মিথ্যা। ঠিক আছে, 2 এর দাগের প্রশ্নটা দেখো। 2 এর দাগে বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ান্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে, তাই তো? তাহলে বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদটা আসলের সঙ্গে যোগ হয় নির্দিষ্ট সময় পরে। এটা ঠিক বলেছে, কারণ প্রত্যেক বছর যে সুদটা আমরা পাই সেটা আসলের সঙ্গে যোগ হয়, যোগ হওয়ার পর যে মোট আসলটা আমরা পাই সেখান থেকে আবার সুদ পাই, তাই তো? তাহলে এটা সত্য বলেছে, এটা কী লিখবো আমরা? সত্য। ঠিক আছে, 16 এর দাগের অঙ্কগুলো দেখো। 16 এর 1 দাগের অঙ্কটা দেখো। 16 এর 1 দাগে বলেছে শূন্যস্থান পূরণ করতে হবে। বলেছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ। নির্দিষ্ট পরিমাণ টাকা আর বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদের 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ। দেখো, প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ যা হবে সরল সুদও তাই হবে। ঠিক আছে, প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ ধরো 100 টাকা আমরা রাখলাম, এখানে চক্রবৃদ্ধি সুদ দিচ্ছে, আর 100 টাকা এখানে রাখলাম, এখানে সরল সুদ দিচ্ছে। এটা সরল, এটা চক্রবৃদ্ধি। তাহলে এই 100 টাকা 1 বছর পর সুদ দিলে ধরো 10 টাকা, এখানেও সরল সুদ দেবে 10% যদি সুদের হার হয়, তাহলে এখানেও 1 বছর পর সরল সুদ দেবে 10 টাকা। কিন্তু পার্থক্য হচ্ছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে 1 বছর পর আমরা 10 টাকা সুদ পাচ্ছি, এই সুদটা পরবর্তী বছরে আসলের সঙ্গে যোগ হয়ে যাবে। ঠিক আছে, তখন আমরা পরবর্তী বছরে আমরা সুদ পাবো কত? এই 100 টাকার থেকে সুদ পাবো তো 10 টাকা, আবার এই যে 10 টাকা সুদ পেয়েছিলাম এই সুদের থেকেও আবার একটা সুদ পাবো 10% হারে। বুঝা গেল? কিন্তু সরল সুদের ক্ষেত্রে প্রত্যেক বছর 10 টাকা করেই পাবো। বুঝা গেল?
ঠিক আছে, তাহলে প্রথম বছরে তো একই পাচ্ছি সুদ, সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ যেটাই বলি, প্রথম বছর আমরা একই পাবো, কিন্তু পরবর্তী বছরের ক্ষেত্রে কী হবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা এই যে সুদটা পাচ্ছি তার উপরেও সুদ পাবো। ঠিক আছে, তাহলে আমরা কী লিখবো এখানে, যে এক বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান, প্রথম বছরে সেম। ঠিক আছে, পরবর্তী দ্বিতীয় বছর থেকে আর কি সুদের পরিমাণটা পরিবর্তন হতে শুরু করবে। আচ্ছা, দুইয়ের দাগের প্রশ্নটা দেখো। দুইয়ের দাগের প্রশ্নে বলেছেন সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি, সেটি সমহার বৃদ্ধি। নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে মানে সমান হারে বৃদ্ধি হলে সেটাকে আমরা বলি সমহার বৃদ্ধি। তিনের দাগের প্রশ্নটা বলেছে, দেখো তিনের দাগের প্রশ্ন বলেছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস পেলে সেটিকে বলা হয় সমহার হ্রাস। ঠিক আছে, বোঝা গেল? আজকের ভিডিওতে এই পর্যন্তই।